আসসালামু আলাইকুম। গেল দুদিন ধরে আমার প্রধান ফেসবুক পেজ যেটা 2.3 মিলিয়নের, সেই পেজে বেশ কিছু পোস্ট করেছি। কিছু সময় থাকে না, ধরেন মানুষ কিছু কথা বলতে চায় কিন্তু বলতে পারে না, আবার যা বলে সেটা আসলে সে বলতে চায় না। এই জুলাই মাস সেই মাস যে জুলাইয়ের কারণে আমার জীবনের অনেক কিছু সহজ হয়ে গিয়েছে। আমি বিশাল পাওয়ারফুল কেউ না, আমার রাষ্ট্রীয় কোনো ক্ষমতায় নাই, পদে নেই, কিছু নেই। তারপরেও আমি আগের চাইতে হাজার লক্ষ কোটি গুণ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় বাংলাদেশের একদম নির্যাতিত, এই মুহূর্তে সবচাইতে বঞ্চিত যে বিএনপির কর্মী আছেন, তিনিও 2024 সালের জুলাইয়ের মাসের আগের থেকে এখন ভালো আছেন। অনেক অভিযোগ আছে, অনেক কিছু আছে, এরকম হইতে পারতো, ওইরকম হইতে পারতো, সেটা আমারও আছে। কিন্তু এই জুলাইয়ের কারণে, এই জুলাইয়ে যারা জীবন দিয়েছিল তাদের কারণে আজকে আপনারা আগের সেই মশারি গায়ে দিয়ে ধান খেতে ঘুমাইতে হয় না। অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো এখন আজকে ধরেন এদের উপরে কেন এই সমস্যা? এটা কি শুধুই ধরেন আজকে বিএনপির ছাত্রদলের যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তাদের উপর হামলা করেছে, এটা কি শুধুই এই ছাত্রদলের সমস্যা? শুধুই এই একটা ঘটনা, নাকি এর পেছনে আরও অনেক কিছু আছে? আমি এদের সাথে 2024 সালে যখন আমাদের কথাবার্তা, আমি এখন এদের কারোর সাথে আমার কথা হয় না, যখন কথাবার্তা হইতো তখন আমি এদেরকে তিনটা কথা বলেছিলাম যে এই রাজনৈতিক দল যে তারা যে গঠন করেছে, এই রাজনৈতিক দলটা তারা যেন গঠন না করে। এটা আমার তাদের কাছে অনুরোধ ছিল। ভাই, তোমরা এই দেশের রাজপুত্র, পৃথিবীর বিভিন্ন দেশে রানীর পরিবার, রাজার পরিবার, রয়্যাল পরিবার থাকে না? তোরা তো সেরকম, তোরা সেইখানে থাকবি। তোরা রাজনৈতিক মাঠে যখন আসবি, রাজনীতি মানেই তোরা ভোট চাইতে হবে। ভোট কার বিরুদ্ধে যাবি? ভোট চাইতে গেলেই তো ভাগাভাগির প্রশ্ন আসবে। ভাগাভাগির প্রশ্নে কি বাংলাদেশের রাজনীতিতে কেউ কাউরে ছাড়ে নাকি? এই দেশের মানুষ এমন চুতিয়া, এরা মসজিদের সভাপতির পদ নিয়ে আমেরিকার মতো জায়গায় মসজিদের ভেতরে মারামারি করে। এর নাম হচ্ছে বাঙালি। পৃথিবীর কোনো দেশের মানুষের মধ্যে আমি এই মসজিদ নিয়ে এত কমিটির এত ঝামেলা, সবচেয়ে নিকৃষ্ট মসজিদও এরা করে। মানে আপনি যদি একটা আরাবিয়ান কোনো দেশের মসজিদে যান, আমি একটা আফগানি মসজিদ আছে এখানে, সেখানে জুমার নামাজ পড়তে যাই। পাশে এখানে আরেকটা মসজিদ আছে, এটা হইল গিয়ে আপনার উজবেকিস্তানের। অনেক সুন্দর সুন্দর মসজিদ। আর বাঙালিরা এই ধরেন এই জায়গায় একটা, এই যে নূর মসজিদ নামে একটা মসজিদ আছে। এই নূর মসজিদের এই লোকের কাজ হলো বিভিন্ন মানুষের কাছ থেকে ধান্দাবাজি করে টাকা পয়সা উঠানো, উঠায়া বেসমেন্টের ভেতরে এক মসজিদ বানায়। বেসমেন্টের নিচে, একদম মাটির নিচে ঢুকতে হয়। মসজিদ বানানোটা মূল টার্গেট না, ও টার্গেট হলো টাকা পয়সা হাতায় না। ও মিডল ইস্টের বিভিন্ন দেশের কাছ থেকে, প্রবাসীদের কাছ থেকে ও টাকা তোলায়। আপনাদেরকে বলে রাখলাম, এই যে নূর ফাউন্ডেশন নামে আমেরিকায় একটা ফাউন্ডেশন আছে, এটা হলো বাটপার একটা। এখানে এই বাটপারে কেউ টাকা পয়সা দিবেন না। তো এগুলো বাংলাদেশের মানুষ করে। অপ্রাসঙ্গিক কথা একটা বলে ফেললাম। তো ধরেন আপনি রয়্যাল ফ্যামিলিতে থাকতে পারতেন, আপনার সেই থাকতে পারতো, আপনি কেন নিয়ে রাজনীতিতে গেলেন? রাজনীতিতে যাওয়ার আগে আপনার কিছু কাজ ছিল, সেই কাজগুলো আপনাদেরকে করতে বলেছিলাম, আপনারা করেন নাই। আজকে পর্যন্ত 2024 থেকে 2026 2 বছর হয়েছে। আপনি কি জানেন হাসিনার সেই জঙ্গি নাটকের, সন্ত্রাস দমন আইনের সেই আসামিরা এখনও জেলখানায় আছে অনেকে? এই গত 2 দিন আগে একজন বেরিয়েছে বিডিআর, বিডিআরের পিলখানায়। সবশেষেরটা বলে নেই। এই এই যে বের হয় না, এই বের হওয়ার কোনো না কোনো জায়গায় এই আমার মতো দেশদ্রোহী, একবার বিএনপির কাছ থেকে টাকা খাওয়া, একবার জামাতের কাছ থেকে টাকা খাওয়া, একবার আওয়ামী লীগের কাছ থেকে টাকা খাওয়া, আবার এনসিপির কাছ থেকে টাকা খাওয়া, এই মালটা না, এই মালটার কোনো না কোনো জায়গায় একটা ছোঁয়া আছে। এই যে 2 দিন আগে যে বের হলো না, ওইখানেও ওনার একটা ছোঁয়া আছে। ওনারা আইন করেছে, নিয়ম করেছে, সন্ত্রাস বিরোধী আইনে বের হইলে 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা তাদের জামিন আদেশ পাওয়ার পরে 24 ঘন্টা তাদেরকে অবজারভেশনে রাখতে হবে। মানে ধান্দাবাজি করা, নানান সিকিউরিটি ক্লিয়ারেন্স এগুলো। তোর এই বাপ বলেছে 24 ঘন্টা রাখা যাবে না, 15 মিনিটের মধ্যে ছেড়ে দিয়েছে কারা কর্তৃপক্ষ। তোর এই বাপ, তোর এই বাপের কারণে। তো এরকম অনেক কিছুর ক্রেডিট নিতে চাই না, বাট এই কাজগুলো করেছে। এই কাজগুলোর সাথে এই এনসিপির এদেরকে চেয়েছিলাম সম্পৃক্ত। আমি 24-এর পর থেকে এই পর্যন্ত 2টা জায়গায় সম্পৃক্ত ছিলাম, আর কোনো কিছু নিয়ে মাথা ঘামাই নেই। এই 2 জায়গা নিয়ে, একটা হলো পিলখানার হত্যাকাণ্ডের বিচার, এবং এই যে নিরীহ মানুষগুলো, এই মানুষগুলোর করা। ওইখানে নিজাম নামে একজন আছে, হ্যাঁ, অল্প বয়স, বিয়ে করে নাই ভাই এখনও, এই 17টা বছর জেলখানায়, হ্যাঁ, স্টিল হি ইজ ইয়াং। তার মানে
এই পৃথিবীর কোনো কিছুর প্রতি মানে তার ভেতরে যে দেশপ্রেম, আমি তার পরিবারের মানুষজনের কাছে শুনি, যাদের মাধ্যমে তার বিষয়ে আমি খোঁজখবর রাখি, এর নামের কারণে এই নাম ভুল কইরা আরেক নিজামুদ্দিনের নাম কইরা এই লোকটারে 17 বছর জেল খাটাচ্ছে। এরকম করুণ ইতিহাস, করুণ গল্প বিডিআরের প্রতিটা পরিবারের সাথে ছুটিতে ছিল তারে ধরে নিয়ে করা হয়েছে, তার পোস্টিং ছিল আরেক জায়গায়, তারে ধরে এনে বানানো হয়েছে সে কনস্পাইরেসির সাথে জড়িত ছিল। এগুলো করে এই মানুষগুলোরে পিলখানা রাখা হয়েছে। এই হাসনাতকে, আহারে ভাই, সার্জিসকে পায়ে ধরছি ভাই, একদিন আপনারা একটু যায়া এই বিডিআরের ওরা যে এইগুলো করে, প্রোগ্রামগুলো করে, এখানে একদিন একটু আপনি করেন, মানে সরি, সম্পৃক্ত হন। যায় নাই, একদিনের জন্য যায় নাই, নিতে পারি নাই। এই যে আলেমগুলো এখন পর্যন্ত আটক, আরে ভাই বিডিআরের লোকগুলোরে যদি আপনি ছাড়াইতেন, যদি এদের ন্যায় বিচার মানে হওয়ার জন্য চেষ্টা করতেন, এই 18,000 বিডিআরের লোক আপনার সাথে থাকতো, আপনার সোলজার হিসাবে থাকতো, আপনার আজকে মার খাইতে হইতো না। আপনি আপনার কাছের কোনো মানুষকে রাখেন নাই, খালি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আপনারা আপনাদের মতো করে তারপরে একটা কোরাম তৈরি করেছেন, করে এখানে এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পোলাপানগুলো, এরা রাস্তায় না নামলে দেশ স্বাধীন হইতো। এই যে মাদ্রাসার পোলাপানগুলো, এরা রাস্তায় না নামলে দেশ স্বাধীন হইতো। আপনারা এদের কারোরে পাশে রাখেন নাই, আপনারাই হলেন গিয়ে মাস্তান, কয়েকজন টাকা পয়সা কামাইছেন, কামায়া এখন আপনারা বিশাল আকারে কিছু মনে করেন। ছাত্রদল না ভাই, ছাত্রদল পেটাইতে হবে কেন আপনাদেরকে? মনে করেন ওই যে আগে বলছিলাম যে টোকাই মুকাই আপনাদের জন্য যথেষ্ট, সামনে ভবিষ্যৎ আরও খারাপ আছে। হয় একবার এই জামাতের বিচির নিচে চাইপা ধরতে হবে, ঝুলতে হবে, নাহলে একবার বিএনপির বিচির নিচে ঝুলতে হবে। একা একা যায়া মেম্বারও হইতে পারবেন না। কিচ্ছু করেন নাই আপনারা এই দেশের জন্য, কিচ্ছু করেন নাই। 5 তারিখের পর থেকে, সে পেছনের ইতিহাস আর বলতে চাই না, কিন্তু 5 তারিখের পর থেকে আপনারা আওয়ামী লীগের লোকজনকে আপনাদের ওই রাজুতে আয় দিয়া তারপরে বিচারক কতগুলোরে আপনারা সরাই দিলেন। সরায় সেইখানে কি কি লেনদেন হয়েছে আসিফ নজরুলের মাধ্যমে, আসিফ নজরুল আপনাদের কোন কোন ছাত্র নেতাকে টাকা দিয়েছে সেই কথা আর বললাম না। করেছেন তো। তো এরকম আর রাজুতে আসার জন্য ভালো কিছু কাজ করতে পারতেন না? এই পিলখানার বিচারটা চাইতে পারতেন না? আওয়ামী লীগের বিচারটা চাইতে পারতেন না? আওয়ামী লীগ যে আজকে যে এই যে ছাত্রদল আপনাদের উপরে হামলা করেছে, আমি বিশ্বাস করি না ভাই যে ছাত্রদল করা কোনো একটা মানুষ এনসিপির কোনো ছেলের চোখ উপড়ায় নিতে পারে বা চোখ অন্ধ করে দিতে পারে, আমি বিশ্বাস করি না এটা। এদের সাথে এখন মুড়ি মুরকির মতো এই আওয়ামী লীগের লোকজন সব দলে মিশে গিয়েছে, এমনকি এনসিপিতে। আপনারা দেখেন নাই হাদির পাশে এসে যারা দাঁড়ায় ছিল, সেই তারাই তো হাদিকে মারলো, সেই আওয়ামী লীগের লোকজনই তো মারলো। আপনার পাশে আপনি আওয়ামী লীগকে নিয়েছেন। আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল? আওয়ামী লীগ ধর্ম হিসাবে পালন করে ওদের দলের, ওদের আব্বা, ওদের নবী হইলে গিয়ে ওদের শেখ মুজিব জাউরাটা, হ্যাঁ, এই জাউরারে দিয়া ওরা একটা ধর্ম হিসাবে পালন করে। ওরা তোর দলে আসবে, ওরা এখন চুপ করে বসে আছে, কোনো কথা বলে না। কিন্তু সুযোগ পাইলে তোদের দলে থেকে ওই দলের পেটাবে, ওই দলের থেকে এই দলের পেটাবে, এবং ওরা হবে প্রচণ্ড আক্রমণাত্মক এবং ক্রুয়েল। এদের এই 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 হিংস্র স্বভাব যেটা আগে ছিল সেটা এখনও আছে, সেটা এখন অন্য মানে পরিবেশে অন্যভাবে উপস্থাপন করবে। এই যে পুলিশের ভেতরে আমি 2-1 পুলিশের দেখলাম, সেখানে খুব অতি উৎসাহী হয়ে তারপরে তারা কথাবার্তা বলতেছে। সেই পুলিশগুলোর আপনার কি মনে হয় নাকি এরা সব এখন এখন খালি ডিসি, ওসি, এই এসপি যা আছে সব খালি বলে যে আমি অমুক সালে ছাত্রদলের ওই হল শাখায় ছাত্রদল করতাম, আমি অমুক সময় মহসিন হলের ছাত্রদলের এই ছিলাম। এরা খালি বহু আগে ছাত্রদল করতো, অথচ এই গেল 15 বছরে তাদের কোনো সমস্যা হয়নি। কেউ কেউ ওসি ছিল, তারাও এখন বিএনপি করে। আওয়ামী লীগের সময় ওসি ছিল, তারা এখন বিএনপি করে। আপনারা টাকা পয়সা খেয়ে তারপরে এদেরকে পুনর্বাসিত করে রেখেছেন, এদের নিয়ে কোনো কথা বলে নাই। আরে বেটা, তোর দলের লোক আন্দোলন করে এই যে আরব আমিরাতে তারা আটক ছিল, সেটার জন্য আমি ইলিয়াস তাদেরকে খুঁজা খুঁজা বের করে তারপরে লাইভ করে সরকারকে জানানোর পরে তারপরে যায় তাদেরকে ছাড়া হইল। ঘটনার প্রায় 1.5 বছর পরে তাদেরকে ছাড়া হয়েছে, এই নির্বাচনের কয়দিন আগে। ওয়াই? তারা এখনো পর্যন্ত জেলে ছিল কেন? তোরা এদের ছাড়াইতে পারিস নাই কেন? তোর যারা আহত হয়েছে তারা রাস্তায় নেমে তারপরে আন্দোলন করে, তোরা সেইখানে যাস নাই, তোরা গেছিস ওইখানে টাকা আনতে, ওইখানে টাকা আনতে, ওই কোম্পানি এগুলি করছিস তোরা। তোদের জুলাইয়ের আন্দোলনে কতজন মানুষ মারা গিয়েছে সেটার কোনো তালিকা তোরা এখন পর্যন্ত তৈরি করতে পারিস নাই।
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে একটা জাদুঘর তৈরি হবে বলা হয়েছে, সব কিছু সেখানে নিয়ে যাওয়া হয়েছে, সব কিছু। সেটাতে তোরা উদ্বোধন করিস নাই। তোর আব্বা সুদারু ইউনুস, তোর আব্বারে দিয়া করাইতে পারিস নাই, তোর আব্বারে দিয়া করাইছে, তোর আব্বাও আকাম করে গেছে, তোর আব্বাও জারামি করে টাকা পয়সা কামাইছে, তোরাও কামাইছিস। তোরা এই দেশের জন্য কোনো কাজ 5 তারিখের পর থেকে করিস নাই। সেটার ফল আজকে বাংলাদেশে এই যে যেটা হচ্ছে সেটা হবে, মানে ভবিষ্যতে আরও হইতে থাকবে। তো যাই হোক, আমরা এখন ধরেন যদি নাকি অভিযোগ করি না, অভিযোগ করলে ভাই বহুত অভিযোগ করা যাবে, অভিযোগ নাই কোনো। কালকে সবশেষ আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে উইন উইন সিচুয়েশনে আছি, যাই হয় দেশে, এই দেশ নিয়ে ভাই আর কোনো টেনশন নাই, কোনো চিন্তা ভাবনা, কোনো কিছু করি না। আপনি আমারে শিখাইতে আসেন দেশপ্রেম, এই দেশের জন্য জীবনে বহু কিছু নিজের ব্যক্তিগত জীবনে নষ্ট করছি, বহুত কিছু নষ্ট করছি। সেই তালিকা আপনাদের দিতে আসি নাই, সেই তালিকার জন্য কারোর কাছে ক্ষতিপূরণও চাই না। আজকে যখন দেখি না যে রাশেদ খান হইল গিয়া রাজনৈতিক সহকারী, তো উনি যে হয়েছেন, উনি এই যে রাজনৈতিক সহকারী হয়েছেন, এই হয়েছের মানে ওর যোগ্যতাটা কি? ওর একটা রাজনৈতিক দল আছে, সেই দলটা কি মানে বাংলাদেশের বিশাল আকারে কিছু হয়ে গিয়েছে? হয়ে যায় নাই তো। তাইলে এই লোককে কেমনে কোন মর্যাদায় তারপরে এখানে এসে বসলো? ওই আরও আছে কিছু যেগুলির ব্যাপারে দেখি, এগুলো রাজনৈতিক অবস্থাটা যখন এরকম দেখি, তখন টেনশন হয় যে শালা মানে আসলে কি দেশটা ঠিকবে কি না, এই দেশটা মানে ভবিষ্যৎ কতদিন, কয়দিন টিকতে পারে, এটা নিয়ে যথেষ্ট আশঙ্কা আছে। আজকে দেখেন এই যে এক মহিলা স্কুলের সামনে সে নেচেছে, নেচে একটা গান গেয়েছে, তারে নিয়ে নাকি ব্যাপক ট্রল হয়েছে। ট্রলের কোনো ভিডিও আমি চোখে দেখি নাই, অথচ তাকে ট্রল হয়েছে সেই প্রতিবাদ চারিদিক থেকে একই সাথে, সব পত্রিকা, সব প্রথম আলো, ডেইলি স্টার সহ, সুশীলরা, এবং যেই সুশীলরা এখন নেমেছে সেই আওয়ামী লীগের চিহ্নিত সুশীল। এই দেশে নাকি বিশাল আকার একটা মেয়ে, তার তো আমি যেই গানের সাথে তার যে ভিডিওটা, সেই ভিডিওটা আমি দেখেছি। এই ভিডিওটা যে বিশাল আকারের মানে খুব নেকেড মানে পোশাক পরে তারপরে এগুলো করেছে, হ্যাঁ, এইরকম না। এই দেশে বহু বহু মহিলারা আছে যারা ধরেন চলাফেরা করে হইলো মিয়া খলিফার মতো, জামাই চায় হইলো আল্লাহর খলিফার মতন। তো এরকম মহিলা আছে না? তো এই মহিলা আমি মনে করি তার চেয়েও ভালো, কোনো কিছুই ছিল না। অথচ সেটা নিয়ে বলে ব্যাপক ট্রোল হয়েছে। আরে ভাই, আমরা তো বাংলাদেশের এই পরিস্থিতি তো দেখি, বাংলাদেশের মেয়েরা এখন যেভাবে চলাফেরা করে, আমি তো মানে ওয়েস্টের সাথে মিল পাই। বিশাল ইমপ্রুভ হয়েছে এই দেশের। বাংলাদেশের মানুষ কি তাদের পেটাইছে নাকি, তাদের নিয়ে ট্রল করছে নাকি? কোথায় ট্রল করছে? সারাদিন এই দেশে নষ্টামি চলতেই আছে। ফেসবুকে ঢুকলে ধরেন মানে 3টা রিলের পরে তারপরে একটা রিল আসে এইসব নষ্টামির। তো এগুলো তো আমরা দেখি, হচ্ছে তো সারা দেশে। কেউ কোনো সমস্যা আছে, প্রতিক্রিয়া আছে? কিন্তু মিডিয়া এবং এই আওয়ামী লীগের কিছু লোকজন, এই ইন্ডিয়ান টাকায় যারা চলে কিছু লোকজন মিলে একটা এনভায়রনমেন্ট তৈরি করলো, দেশে নাকি ব্যাপক সমস্যা হচ্ছে, এইটা নিয়ে নাকি ব্যাপক ট্রল হয়েছে, এই দেশ হলো আফগানিস্তান হয়ে গিয়েছে। এটা করার কারণ কি? এটা কিন্তু মানে ফানি জিনিস না। এই যে ববি হাজ্জাজ দেখেন না, ববি হাজ্জাজ পর্যন্ত এটার দিয়েছে। ববি হাজ্জাজ কিডা, ওর বাপ কিডা, কাদের হয়ে কাজ করতে আমরা জানি না এগুলি। এই ইন্ডিয়ান চরগুলোরও এখানে বসে এখন সে করেছে যে আপনার সব স্কুল কলেজে নাচের গানের শিক্ষক দিতে হবে। কয়দিন আগে এই শিক্ষক দিতে চেয়েছিল। শিক্ষক দিতে চাওয়ার পরে আমি নিজে কমপ্লেন করেছি এটা নিয়ে, আমি নিজে শিক্ষামন্ত্রীকে কমপ্লেন করেছি। তারপর এটা হয়েছে, সেই শিক্ষক নিয়োগের ওইটা বাতিল হয়েছে সেই প্রকল্পটা। এখন নতুন করে এইটা দিয়ে আবার ফের এই ববি হাজ্জাজ এটা উঠাইতে চাচ্ছে। এর আগে ববি হাজ্জাজ শিক্ষামন্ত্রীর কাছে ফেল করেছে না, এখন আবার নতুন করে দিবে। এই দেশের মানুষের প্রতি স্কুলে গানের শিক্ষক আর নাচের শিক্ষকের দরকার নাই। সরকারের এত টাকাও নাই, এই দেশের মানুষের দরকার নেই। গান শিখবা, নাচ শিখবা, পুটকিটা উদাম করে নাচও গিয়া যায়, তোমার না করে না এই তো কেউ। মানুষ টিকিট দিয়ে তোমার সিনেমা দেখতে যাবে, পরিমণি করে না, আপনি করেন গাওগুলি। স্কুলে কলেজে সবাই আপনি নাচের স্কুল করবেন, এটা বাংলাদেশের সংস্কৃতি না, এত দরকার নেই। এইটা একটা। আরেকটা জিনিস হলো, আপনি ট্রল করেন আর না করেন, খবর কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার সহ সব পত্রিকায় চলে গিয়েছে। এই পত্রিকা কিন্তু আবার পাঠানো হয় বাই ম্যানুয়ালি আপনার বিভিন্ন এই দূতাবাসগুলোতে। বিদেশি দূতাবাসরা কি দেখছে, বাংলাদেশ হইল তারেক রহমানের নেতৃত্বে আফগানিস্তান হয়ে গেল, এখানে একটা মেয়ে এইভাবে শিক্ষিকা, সে নাচতে পারে না। খবরটা কিন্তু এইটা হয়েছে।
সো এত সিলিভাবে নেওয়ার কিছু নাই। আস্তে 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 আস্তেই কিন্তু সেই 2005-6 সালে বিদেশিরা সবাই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে, এবং সেটার জন্য কিন্তু 15 বছর ছিলেন। খুব হিসাব করে কথাবার্তা বলেন, হিসাব করে কাজকর্ম করেন, কি করতে হবে সেটা খুব হিসাব করে করেন। এত দায়িত্ব ভাই আমাদের ঘাড়ে আসে না। সব জিনিস নিয়ে সারাদিন আমরা এটারে নিয়ে করব, আর আপনারা মজায় মজায় তারপরে খাবেন বসে বসে, অত আসে নাই। জাস্ট খালি সোশ্যাল মিডিয়াতে ভাই টিকা আছে। এতদিন বলেন নাই গেল 15 বছর ভিউ ব্যবসা করছি। ভিউ ব্যবসা আসলে কোনোদিনও করি নাই। ভিউ ব্যবসা করলে ভাই বহুত কথা, ভাই কত 5-6 দিন ভিডিও টিডিও দেই নাই, বহুত প্রতিদিন ভিডিও দেওয়া যায়। হ্যাঁ, প্রচুর ইস্যু আছে, দেওয়া উচিতও, দিতে ইচ্ছা করে না, বুঝছেন। ভিউ ব্যবসা করলে প্রয়োজনের বাইরেও বহু ভিডিও টিডিও দেওয়া যায়, টাকা পয়সা আসবে, কিন্তু প্রচুর টাকা আসবে। তো যাই হোক ভাই, যেই কথাটা বলতে আজকে মূলত ভিডিওটা করতে এসেছিলাম, এনসিপির ভাইয়েরা, সময় আছে এখনো। রাজনীতি বাদ দিয়া আপনারা বাংলাদেশে আমরা যারা দেশের এই আওয়ামী মুক্ত করতে চেয়েছি, ইন্ডিয়া মুক্ত করতে চেয়েছি, আমরা কোথায় গিয়েছি? আমরা 32 নম্বরে গিয়েছি। আপনারা সেটাকে নাম দিয়েছেন মব। প্রথম আলোর ঘটনায়, প্রথম আলো কারা আমরা জানি না। প্রথম আলো এই দেশে গুমের সাথে জড়িত, একদম সরাসরি গুম কমিশনের রিপোর্ট আছে তাদের বিরুদ্ধে। সেগুলোর কোনো ব্যবস্থা নেওয়া হয় না, কারণ প্রথম আলোর পেছনে সরকার আছে। প্রথম আলোর কাছে অনেকের নিচের অঙ্গের ভিডিও টিডিও আছে, সেগুলো দিয়ে আপনাদেরকে ব্ল্যাকমেল করে রাখে। ব্ল্যাকমেল আমরাও চাইলে করতে পারি, কিন্তু আমরা কিন্তু খারাপ কাজে ব্ল্যাকমেল করি না কোনো দিন। হ্যাঁ, আমরা আপনাদের খালি একটা কথাই বলি, দেশের পক্ষে কাজ করেন, আর কোনো কিছু চাই না আপনাদের কাছে। সেই প্রথম আলোর ঘটনায়, প্রথম আলো যখন কয়েলের আগুনে যখন পুড়ে গেল, তারপরে সুশীল সেজে আপনারা প্রথম আলোর পক্ষে দাঁড়াইলেন। প্রথম আলো ডেইলি স্টারের যে পোলাপানগুলো আটক হইল, তাদের খবরও নেই, তাদের পাশেও থাকেন নাই। অথচ এই ছেলেগুলো আপনাদের জুলাইতে আপনাদের পাশে ছিল। এরা কিন্তু এক একটা মানে শুধু যোদ্ধা না, এরা বাংলাদেশের ইতিহাসের নক্ষত্র। সেই মানুষগুলোরে আপনারা এতদিন, এই যে গেল 6টা বছর জেলখানায় রাখলেন, এদের পাশে যান নাই, এদের খবরও নেন নাই। এরা আপনাদের জন্য একদম আর্মির মানে এই কি বলে সিকিউরিটি দিয়ে তারপরে আপনাকে রাখতো আর্মিদের মতো, আপনি তাদের খবর নেন নেই। তো এগুলো করেছেন, প্রতিটা পদে পদে আপনারা যেটা করেছেন, এটা মানে গতানুগতিক একটা রাজনৈতিক দল বাংলাদেশে যেভাবে চলে আপনারা সেভাবেই চলতে চেয়েছেন। রাজনীতি করে তারপরে আপনারা কয়েকজন মানুষ এমপি টেমপি হবেন, বিএনপি অথবা জামাতে ছেড়ে দিয়ে তারপরে মেম্বার হয়ে দেখায়েন। এখনও অনেক কিছু আছে দেশে করার, সেই কাজগুলো করেন নাই। যেই কাজগুলো করতে গিয়েছে, ভালো ভালো যে কাজগুলো করতে যাচ্ছে, সেগুলোকে আপনারা মব নাম দিয়েছেন। এখন যান কেন? এখন গিয়েছেন কেন? এখন এই যে সারা দেশে আপনারা ইয়েগুলো করছেন, এই যে মানে নতুন করে পথসভা বালসভা টভা এগুলো শুরু করেছেন, কারণটা কি? কী হয়েছে? দেশে এখন নির্বাচন আছে নাকি? কি কারণে? পেছনে কোনো উদ্দেশ্য আছে? আপনারা মাল্য ধরলাম হবিগঞ্জের ছাত্রদলের পোলাপান। হবিগঞ্জের ছাত্রদলের পোলাপান মারার পরে আপনি গালি দেন তারেক রহমানের। সব জায়গায় দেখলাম স্লোগান সব তারেক রহমানের বিরুদ্ধে। তারেক রহমান আপনারা কী করছে? আপনি তারেক রহমানের খেপায় কী করতে চান? আপনি বিশাল পাওয়ারফুল হয়ে গিয়েছেন, পুলিশে প্যাদানি দিলে দাঁড়াইতে পারবেন আপনারা? এটি আমরা জানি না। ডিবি ধরে নিয়ে যাওয়ার পরে কী বলছিলেন আপনারা মনে নেই আমাদের এই আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, আমরা শুধু কোটা নিয়ে আর কেউ নাই, আন্দোলন স্থগিত করে ফেলেছিলেন, মনে নেই আমাদের? এরপরে আন্দোলন আবার ফের চালু হয়েছে, কাদের ইশারায়, কী কারণে, সেগুলো তো আমরা জানি। মানুষের দনফন বুঝাই দিতে পারেন, আমাদের তো বুঝাই লাভ না। আমরা জানি না কেমনে তারপরে শুরু হয়েছে। আপনারা বিরাট চ্যাটের ভালো হয়ে গেছেন না? এখন পেদানি 2টা দিলে তারপরে বুঝতে পারবেন। জামাত যদি পেছনে না থাকে তারপরে 2 ঘন্টাও দাঁড়াইতে পারবেন না। এত বিশাল কিছু হয়ে যান নাই। পারবেন কি? বিএনপি তো আর এখন আওয়ামী লীগের মতো গুমটুম করে না তো, খুনটুন করবে না তো। দেশে একটা বিশাল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের সাথেও কিছু সাহসী, খুব ভালো, এখনও কিন্তু এনসিপির সাথে অনেক ভালো, অনেক সাহসী মানুষজন, দেশপ্রেমিক মানুষজন আছে। সেই মানুষগুলোরও তারা প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলবে। গেল কয়েকদিন আগে মেহাদি নামে একটা ছেলে এইখানে, এই হবিগঞ্জের এইখানেই, তারে মারল না? কই সেদিন যান নাই তো? সেদিন যায় যদি থানা ঘেরাও করতেন, সেদিন যায় যদি বিচার চাইতেন, সেদিন ওর পক্ষে যদি যায় মামলাটা করতেন, আজকে তো আপনাদের পেটানোর সাহস পাইতো না। আপনারা সেই দিন যান নাই। কয়েকদিন আগে বেনাপোলের ওইখানে একটা ছেলেকে আপনাদের হাত পা বেঁধে তারপরে মেরে ফেললো, জান নাই তো? এই গেল কয়েকদিনের ভেতরে এনসিপির বহু জায়গায় হামলা হয়েছে, কিচ্ছু বলে না, একটা বিবৃতিও দেয়নি। অথচ আজকে তাদের উপরে হামলা হয়েছে, এই কেন্দ্রীয় কয়েকটা পোলাপান, এদের উপরে হামলা হইলে তারা পোলাপান নিয়ে তারপরে দাঁড়ায় যাবে, এবং তাদের পেছনে এখনও সেসব পোলাপান আছে। তো তাদেরকে নিয়ে তারপরে তারা এই নিজেদের স্বার্থে কাজে লাগায় তারপরে
দেশের ভিতরে একটা আমার ধারণা, আমি জানি না, এই যে তারেক রহমানকে উস্কানি দিয়া তারপরে কথা বলে এগুলো করে তারা যে কি করতে চাইতেছে দেশের ভেতরে, আই ডোন্ট নো। যদি ভেতরে মানে নাশকতার কোনো উদ্দেশ্য থাকে কিংবা বিশেষ কোনো উদ্দেশ্যে এগুলো করা হয়ে থাকে, আপনারা সেখান থেকে বের হয়ে আসবেন। দেশে যদি খারাপ পরিস্থিতি হয়, আমি বিএনপি সরকারকে সমর্থন করি না। বিএনপি বাংলাদেশে এখন যা যা করছে সব কিছু আমি সমর্থন করি না। কিন্তু এখন যদি আপনি বিএনপি এই যে ভারতের ব্যাপারে যে সিদ্ধান্তগুলো নিয়েছে, চীন, তুরস্ক, পাকিস্তান এদের সাথে যে সম্পর্কগুলো, আমেরিকার সাথে যে সম্পর্কগুলো তারা বিল্ড আপ করছে, মানে পররাষ্ট্র নীতিটা যেভাবে চলছে, আমার ভাই এটা দরকার। আপনারা ক্ষমতায় আসলে যে কি করবেন, চুরি কাকে কাকে বলে, কি কত প্রকার, ওইটা আমরা দেখছি ভাই। ওই 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 ধোনার আমাদের বোঝায় লাভ নেই। আপনারা কত সৎ ওইটা আমরা বুঝে পেয়েছি গত 2 বছরে। এখন বিএনপিও চুরি করে, 100% চুরি করে, কিন্তু আপনারা দিলে আপনি দেশ একদম চুরি ছাড়া চালাইতে পারেন নাই তো। সো আপনারা এই চুরি নিয়ে বাদ দেন, পররাষ্ট্র নীতি নিয়ে তারা যা করতেছে ভালো করতেছে, তাদেরকে সুন্দর করে দেশটা চালাইতে দেন 5 বছর। 5 বছরে যদি নাকি অন্তত ইন্ডিয়া থেকে আমরা বের হয়ে আসতে পারি, তারপরে আপনারা যা মনে চায়, তারপরে অস্থিরতা যা তৈরি করা দরকার পরের নির্বাচনের পরে করেন। অন্তত আওয়ামী লীগকে দাফন কাফন শেষ করে তারপরে ঠান্ডা মাথায় আসেন, এসে তারপরে রাজনীতি করেন। এখন বাংলাদেশে রাজনীতি করার সময় না। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে, কালকে দেখলাম ছাত্র দলের কোনো এক জায়গায় পোলাপান এনসিপির এদের এই বিক্ষোভ সমাবেশে যায় পানি বিতরণ করছে। ভাই এইটাই তো বাংলাদেশ। আমি তো বললাম যে যারা অতি উৎসাহী হয়ে দেখবেন পেটাবে, পুলিশ বলেন, বিএনপির ভেতরে বলেন, এগুলো সব আওয়ামী লীগ থেকে এখানে অনুপ্রবেশ করেছে। বিএনপির কোনো পোলাপান যার ভেতরে জাতীয়তাবাদী চেতনা যে গেল 15 বছর কষ্ট করেছে, সে কোনোদিন এনসিপির কারো গায়ে হাত দিতে পারবে না। তো এই জিনিসগুলোর ব্যাপারে সাবধান থেকেন। আমি আমার মনে হয় আমার যে বক্তব্য সেটা আপনাদের সামনে পরিষ্কার করতে পেরেছি। এরপরেও যার মনে হয় বিএনপির কাছ থেকে টাকা খাই, জামাতের কাছ থেকে টাকা খাই, টাকাগুলো বাসায় না দেওয়া যায়, একটু আর্থিক সমস্যার ভেতরে আছি। এই কিন্তু গত 2 দিনের পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে, মনে হচ্ছে যে গতকালকে খেলার আগেই এটা জবাব দেওয়া উচিত ছিল। যদিও যে উত্তেজনা আপনারা দেখিয়েছেন, এত উত্তেজনা দেখানোর বোধহয় আমার সাথে অন্তত এত উত্তেজনা দেখানোর কেউ নাই। এই বাংলাদেশের কোনো গণমাধ্যম, কোনো সাংবাদিক, কারোর নাম যদি আপনাদের জন্য কিছু করে যদি কেউ থাকে, এটা সবার আগে এই অধমের নাম আসতে হবে। আমার ব্যাপারে কথাবার্তা বলতে গেলে খুব হুশ করে কথা বলা লাগবে। আপনারা যারা জনাব বাবুনগরী, ওনার মহিবুল্লাহ বাবুনগরীর পক্ষে যারা কথা বলেছেন, তারা বোধহয় সবাই হেফাজতের বা ইসলামী সংগঠনের লোক, যাদের খুব খারাপ লেগেছে। আপনাদের এত উত্তেজনা হইলে তো সমস্যা। আপনাদের উত্তেজনার ঠেলায় মাঝে মধ্যেই আমরা নিউজ পেপারে খবর পাই মাদ্রাসার পোলাপানরা আপনারা ধরে বলাৎকার করেন। এগুলো আমাদের জন্য খুব কষ্টকর। আপনারা যখন এগুলো করেন না, আপনি শুধু আপনি না, আমি যদি কোনো একটা মানুষকে করি না, দেখি না যে দাড়ি টুপিওয়ালা একটা মানুষ এখানে রাস্তার মধ্যে একটা জিনিস ফেলে দিচ্ছে, বোরকা পরা একটা মানুষ, ভাই স্মার্ট হইতে হবে। আপনারে দেখে আরেকজন মানে বিধর্মী যে আছে তার আকৃষ্ট হইতে হবে যে না, ওর শরীরের মধ্যে এই পোশাক আছে, তার মানে ও মুসলিম, ও কোনো খারাপ কাজ করে না। কারণ আপনি পরলেন বোরকা পরে পরে পুত করে মারলেন পানের চিপ করে রাস্তার মধ্যে, চায়ের কফির কাপটা আপনি ঢেলা মেরে রাস্তায় ফেললেন, যেমনি ইচ্ছা দাড়ি টুপি নিয়ে তারপরে একটা মায়া মানুষের দেখছেন, হাঁ করে তাকায় আসেন তো আসেন, ওইখান থেকে আর চোখ সরে না। এগুলো যখন দেখি তখন খুব মেজাজ খারাপ হয়। আপনার ইসলাম পালন করার দরকার নেই। আপনি দাড়ি টুপি খুলে থাকবেন, যা মন চায় কাম কুকাম করেন, মানুষ বুঝবেন না আপনি মুসলমান নাকি হিন্দু। এটা বেটার আমার কাছে। সো আপনাদের যখন কিনা এই যে বলৎকার করেন, তখন আপনাদের ইসলামের এত তেজ কই যায়? ওইখানে গিয়ে আপনারা এটার ব্যবস্থা নিতে পারেন। একটার ব্যবস্থা নিয়েছেন আপনারা এক পর্যন্ত? একটার ব্যবস্থা যদি নিতেন, ইসলামী শরিয়া অনুযায়ী ব্যবস্থা নিয়ে আনেন একটার, দেখবেন আপনারা বাংলাদেশের আইনও কিছু বলবে না, মানুষও কিছু বলবে না, সারা পৃথিবীর ওরা তো আসলেই ইসলাম পালন করে। এমনি আপনার ইসলাম যদি নাকি আবার এমন এমন কিছু দেশ আছে না, ওই দেশের ওই আইন, শরিয়া আইন সব ওইখানে অন্য মানুষের জন্য, রাজ পরিবারের জন্য কোনো শরিয়া আইন নেই। রাজ পরিবার যা মনে চায় তাই করতে পারে। ওইটার তো ইসলাম বলে না। ইসলাম মানেই জামাত ইসলাম না, ইসলাম মানেই হেফাজতে ইসলামও না। তো আপনারা যা বলবেন সেটাই ইসলাম হিসাবে আমাদের মেনে নিতে হবে, এটা মনে করি না। আপনারা যে কত বড় ইমানদার আর কত বড় ইসলাম পালনকারী, এটা আমরা হেফাজতের রাতে দেখেছি। হেফাজতের রাতে ওই ঘটনায় বাংলাদেশের বহু মানুষের জীবনে পরিবর্তন এসেছে। আমি
সেই রাতে ভোর 5টা বা 4টা আমার বাসায় অফিসের গাড়ি গিয়েছে। আমি আসার পথে আমি রাস্তা সব ব্লক, পুরো রাস্তা একদম উত্তরা থেকে পুরো এলাকা সব রাস্তা বন্ধ, শেষ, মানুষ ঢোকার অবস্থা নাই। এরপরে হেফাজতে ইসলামের এক কর্মী আমাদের গাড়ির এক পাশে বসে তারপরে জানলা খুলে তার ওই পতাকা ধরে তারপরে চিল্লাইতে চিল্লাইতে আমার নিয়ে এসে পার করে দিছে। সেদিন লাইভে ঢুকলাম, প্রথম লাইভ 7টায়। সেই লাইভে যাওয়ার পরে আমি তখন জুনিয়র একজন সাংবাদিক, আমার অফিসের চেয়ারম্যানকে আমি তার আগ পর্যন্ত কোনোদিন দেখিও নাই, ওনার সাথে সামনাসামনি কোনোদিন কথাও হয়নি। ওই দিন প্রথম আমাকে ফোন করলো। তো আমাদের অফিসের কর্পোরেট যে ফোন নাম্বার ছিল সেটার ওনার নাম্বারটা আমার যতটুকু মনে আছে সবগুলো 0-র পরে বোধহয় 1। হ্যাঁ, তো আমি মানে এই নাম্বারটা একটু ভিআইপি নাম্বার মনে হলো, তো নাম ফোন ধরলাম, ধরার পরে স্যার বলতেছে যে ইলিয়াস আমি তোমার চেয়ারম্যান স্যার। তো ওই দিন প্রথম ওনার সাথে আমার কথা হলো। আমার এখন স্পষ্ট মনে আছে উনি আমাকে কিছু কথা শিখিয়ে দিয়েছিল। ইলিয়াস, ও না সরি দুঃখিত, এটা 9টার সময় ফোন দিয়েছেন। আমি 7টার লাইভে গিয়েছি, 7টা লাইভ দেখার পরে 9টায় উনি আমাকে 9টার আগে ফোন দিয়েছেন। ফোন দিয়ে তারপরে বলছেন ইলিয়াস তোমার লাইভ সুন্দর হয়েছে, তুমি এগুলো যখন বলবা তখন বলবা যে এখানে তৌহিদি জনতার আল্লাহর রাস্তায় সবাই এসেছেন, আরো মানে বেশ কিছু সুন্দর সুন্দর কথা উনি আমার শিখাই দিলেন, এগুলো বলবা। ভাই 21 টিভির চেয়ারম্যান আব্দুল সালাম উনি তো ভাই হেফাজতের লোক না, উনি জামাত ইসলামেরও লোক না, বাট উনার সাধারণ লাইনে পড়াশোনা করা একজন মানুষ, আধুনিক জীবনযাপন করা একজন মানুষের আপনাদের জন্য এত খারাপ লেগেছে, এত ভালোবাসা জেগেছিল, বাট আপনার ওইখান থেকে শত শত মানুষকে সেদিন হত্যা করা হলো। পরের দিনে আপনাদের হেফাজতের আমির যিনি ছিলেন ওই সময়, তিনার ছেলে সেদিন এই গণভবন থেকে হাসিনার কাছ থেকে টাকার বস্তা নিয়ে তারপর বের হয়েছে। এটার নাম ইসলাম না। এইসব বালছালের ধনফনের ইসলাম আমাদের শিখাইতে আসেন না। আপনারা যেটা করেন এই বাংলাদেশের যে কোনো ক্রান্তি লগ্নে, এই 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনেও এই দেশের দাড়ি টুপিওয়ালা মানুষের যে অবদান, এটা সারা বাংলাদেশের মানুষ জীবনে কোনোদিন ভুলবে না। কিন্তু আপনাদের যারা কিনা এগুলো বিক্রি করে তারপরে খান, এদেরকেও কিন্তু আমরা চিনি। আপনাদের এই গেল নির্বাচনের সময়ও আপনারা কে কে বিক্রি হয়েছেন কার কার কাছে, এখনো পর্যন্ত আপনাদের এই যে জমিয়তে উলামায়ের কোন কোন নেতা ওই ভারতীয় দূতাবাসে গিয়া তারপরে লোক পাঠায় সাক্ষাৎ করে আসেন, এগুলো কিন্তু আমরা জানি, বাট কিছু বলি না, এমন আর বলে লাভও নাই। সবাই 24-এর পর থেকে জামাত বলেন, বিএনপি বলেন, আর যত পার্টি আছে এনসিপি বলেন, সবাই মোটামুটি ওই আওয়ামী লীগ এগুলোর মিলায় এখনো দেশে যা চলছে আমরা এখনো জানি না। আরো 2-4টা মাস অপেক্ষা করব, ওরা দেখবো আসলেই কি নাটক করতেছে নাকি চীন, পাকিস্তান, টার্কি, যুক্তরাষ্ট্রের সাথে আসলেই কোনো ডিল হচ্ছে। আমরা যখন আমেরিকার কথা বলি না, আমেরিকার কথা বললে আপনাদের অনেকের মানে মাথা গরম হয়ে যায় না, এই যে আমেরিকার সাথে আপনার বোয়িং কেনার হয়েছে, এটা নিয়ে অনেকের করেন না যে আমেরিকার সাথে কেন হবে। ভাই আমি মানে আমেরিকার অনেক পলিসি আছে যেগুলো নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন, বাট আমার বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলেন, এই যে 24-এর যে আন্দোলন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে বেরিয়েছে না, এইটার পেছনে যদি 50% আপনার অবদান থাকে, 50% অবদান আমেরিকার আছে। এগুলো অনেক কিছুর সাথে আমরা নিজেরা হয়তো ছিলাম, সো আমরা জানি যে আমেরিকা কি কি করেছে। আমেরিকা থেকে প্রতি বছর আপনার দেশে $5 বিলিয়ন রেমিটেন্স যায়। পৃথিবীর কোন দেশ থেকে যায়? ভারত আপনারা কয় টাকা দেয়? তো আপনি ভারতের কথা শুনে তারপরে আমেরিকার কাছে আপনি বোয়িং কিনছেন, মনে করেন কিছু বেশি টাকায় বোয়িং কিনছেন, তো সমস্যা কোথায়? আমেরিকার আপনার বোয়িং লাগবে না? লাগবে তো। মনে করেন ওই টাকাটা আমেরিকা আপনার কাছ থেকে নিচ্ছে, আর ভাই আপনি তো আমেরিকা থেকে প্রতি বছর ইনকাম করেন, আপনি আমেরিকারে দিয়ে অনেক কিছু সুবিধা নিতে পারবেন, নেন সেটা। আমেরিকা যেদিন সরাসরি আপনার দেশের বিরুদ্ধে যায়, ওই দিন আমারও বললেন, আমিও আপনার সাথে সাথে কাজ করব। কিন্তু এখন আমরা কিছু বললে আবার আপনারা বলবেন যে ওই যে আমেরিকার দালাল। ভাই এই 2019 সাল থেকে শুরু হয়েছে আমার পেছনে এখানকার গোয়েন্দা তৎপরতা, এখনো পর্যন্ত চলছে। এই গেল এই 1 মাসের ভিতরে অনেক কিছু ঘটেছে। বাংলাদেশের বেশ কয়েকজন আলেমের ফোন আমি রিসিভ করি না, একজন সেনা কর্মকর্তার ফোন আমি রিসিভ করি না। আপনারা আমার এই ভিডিও দেখলে কাদের ফোন রিসিভ করি না আপনারা বুঝে নিন, আপনাদেরকে জানানোর মতো পরিস্থিতি আমার নাই। তাদের সাথে কথা বলা আমার একদম নিষেধ। এগুলো রিপোর্ট দিয়েছে কারা? আমার বিশ্বাস ডক্টর ইউনূসের কেউ এই রিপোর্ট দিয়েছে এখানে, নাইলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা থেকে দিয়েছে, কোনো নাই বিএনপির সরকারের কাছ থেকে দিয়েছে, কেউ একজন দিয়েছে। তারা চায় না
এই দেশের যে আলেমরা এখনো পর্যন্ত জেলখানায় আছে সেই মানুষগুলো জেল থেকে বের হোক। হাসিনার যে জঙ্গি নাটক, আমাকে এখানকার সংস্থার সরাসরি জিজ্ঞেস করেছে যে তুমি এদের সাথে তোমার কিসের, আমি বলছি এদের সাথে আমার কোনো যোগাযোগ মানে সম্পর্ক নাই, বাট এদের উপরে অবিচার হয়েছে, আমি ন্যায় বিচার চাই। বলছে কি হয়েছে, আমি তখন কয়েকটা ঘটনা বললাম যে দেখো এদের সাথে এই ঘটনাগুলো, এগুলোর মাধ্যমে তাদেরকে জঙ্গি বানানো হয়েছে, কিন্তু এই ঘটনাগুলো সব এই লাস্ট প্রিভিয়াস যে রিজিম ছিল সেই রিজিমের তৈরি করা আর্টিফিশিয়াল ড্রামা। সো এটা সত্যি কথা না, তোমরা নিজেরা করো, অনুসন্ধান করো, যদি নাকি তোমরা এখানে কোথাও যদি আমার থাকার পার্ট নেওয়ার যদি কোনো সুযোগ থাকে আমারে বলো। আমি সেই ইলিয়াস হোসাইন এইখানে বসে আছি, এই দেশের আলেমদেরকে বাঁচানোর জন্য নিজের জীবনের উপরে ঝুঁকি নিয়ে তারপরে কথা বলেছে। আমার যদি কোনো বিপদও হয়, আমার যদি কোনো ক্ষতিও হয়, আমার যদি মৃত্যু হয়, সেটার জন্য আপনাদের কারণে হয়েছে, আমার ব্যক্তিগত কোনো কারণে। আমি যদি চাইতাম এখানে বহুত সুখে শান্তিতে থাকতে পারতাম, আপনাদের নিয়ে কথা বলার দরকার নাই তো। আপনাদের কতজন আলেম আর কতটা আলেমদের সংগঠন এই লোকগুলোরে জেলখানা থেকে বের করার জন্য কাজ করেছেন, আর আমি ইলিয়াস হোসাইন কতটুকু করেছি ওইটা এখনকার যে আইনমন্ত্রী আছে এই আইনমন্ত্রীরা যা জিজ্ঞেস করেন, ওনারা যা জিজ্ঞেস করেন যে ভাই ইলিয়াস আপনার কাছে কি কি ব্যাপারে সহযোগিতা চেয়েছে, আপনি কি কি সহযোগিতা করেছেন, ওনার কাছে জিজ্ঞেস করেন, উনি আপনারা বলতে পারবে। আরো 2-4 জন আলেমের নাম আছে, তাদের নাম বলা আবার এখন নিষিদ্ধ, কারণ তাদের সাথে আমার কথা বলা নিষেধ। অতএব এই পরিস্থিতির মধ্যে থেকে তারপরে আমি ইলিয়াস হোসাইন আমার সোশ্যাল মিডিয়াতে যে ভিউ ব্যবসা করি না, এই ভিউ ব্যবসা করি। তো আপনাদের সবাই হলো গিয়ে ইউটিউবে কারোর মনিটাইজেশন নাই, ইউটিউব থেকে কেউ টাকা পয়সা কিছু খায় না, অন্য সবাই ইউটিউবে ফ্রি সার্ভিস দেয়, আমি একমাত্র টাকা পয়সা খাই। সো এটা মেনে নিয়ে তারপরে এখানে টিকে আছে। আমি ফেরেশতা না, আমি একজন মানুষ, আমার অনেক দোষ থাকতে পারে। এবার সবশেষ আপনার গতকালকের পোস্টের ব্যাখ্যায় আসি। দেখেন, আমার চাইতে আমি ইসলামী বিশারদ না, বিশেষজ্ঞ না, বিশাল আকারে রিসার্চ করি তাও না, আমি অল্প স্বল্প কিছু জিনিস পড়ার চেষ্টা করি। সূরা কাহফের বাংলা অর্থটা নিশ্চয়ই আপনারা জানেন, যারা এই হযরত বাবুনগরীকে নিয়ে যাদের অনেক ভালোবাসা, তারা সবাই এটার ব্যাখ্যা আমার চেয়ে ভালো জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রায় আধা মাস কোরআন নাজিল বন্ধ ছিল। কেন বন্ধ ছিল? কারণ উনি একটা ভুল করেছিলেন। আবারও রিপিট করি, উনি একটা ভুল করেছিলেন। কি ভুল? সেটা হচ্ছে উনি ওনার কাছে ওই সময়ের কিছু বিধর্মীরা তার কাছে একটা প্রশ্ন করেছিল যে আপনি যদি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন উনি বলেছেন ঠিক আছে, তোমাদেরকে কালকে জবাব দেওয়া হবে। জাস্ট খালি ইনশাল্লাহ কথাটা বলেন নাই, আল্লাহর উপরে ভরসা না করে উনি নিজে বলে ফেলেছেন আমি তোমাদের জবাব দিব। এই জন্য কোরআন নাজিল বন্ধ ছিল প্রায় 16 দিন। আচ্ছা, এবার আপনি আমারে বলেন, এই যে আমি বললাম এটার জন্য আমি এখন আগে তওবা করে নেই, যে আমি ভুল করেছে বললাম না, এটার জন্য তওবা করছি, আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহর রাসূল এর চাইতে পৃথিবীর মধ্যে ওনার কাছে প্রিয় তো আর কেউ নাই। উনি ওনাকে দিয়ে এই ভুলটা না করাইলে পারতেন না? ভুল করাইছেন কেন? ভুল করাইছেন এই জন্য যে উনি আর আল্লাহ এক না। আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুকে শেয়ার করা যাবে না, কোনো কিছুকে আপনি প্যারালালি চিন্তা করতে পারবেন না, এটা যেই হোক। এই জন্যই আল্লাহ এই ভুলগুলো করিয়েছেন। নাহলে আপনি ভাই, আল্লাহ যদি চাইতে একটা পাতা নড়বে না, আল্লাহ কেন করাইছেন ওনাকে দিয়ে? এইটা আপনাদের বোঝানোর জন্যই। এই বিষয় নিয়ে কিন্তু ওই মওদুদী রহমতুল্লাহ আলাইহির এই ব্যাখ্যা নিয়েই কিন্তু কওমীদের সাথে দ্বন্দ্ব, যে উনি বলেছেন যে নবীদের অনেকের ভুল হইতে পারে, হ্যাঁ কিছু ভুল ছিল, এই যে এই কথাগুলোর ভিতরে কিছু ব্যাখ্যা আছেন, এইটা নিয়েই কিন্তু যত দ্বন্দ্ব। তা ভাই, আপনি কোরআনের আয়াত আপনি মানবেন না? আমার চাইতে আপনি ভালো বোঝেন, আপনি এটা তো বুঝেন যে কেন এগুলো করা হয়েছে। তো আপনি একজন হেফাজতের সর্বোচ্চ নেতা বলেন, আর জামাত ইসলামের সর্বোচ্চ নেতা বলেন, আর আমি অধম বলেন, আর পৃথিবীর যত বড় ইসলামী নেতাই বলেন, সবাই ভুল করবে, ভুল হবেই, কারণ আমি মানুষ। তো ওনার ভুল হইতে পারে না? ওনার কোনো ভুল নাই, ওনারে নিয়ে সমালোচনা করাই যাবে না, বিষয়টা এরকম না। বাট আমি এই কথাগুলো হয়তো আসতো না। এই কথাগুলো কেন বলছি, যে ধরেন এই গত 2 দিনে
আপনাদের যত আলো হয়েছে, মানে আমি ওইটার জবাব দেওয়ার চাইতে ওইটা একটা পোস্ট করলেই হয়ে যেত। এই এত কথা বলার কারণ হচ্ছে আপনারা এই কাজগুলো করেছেন, এই কারণে এত কথা বলছে। আপনাদের আলাপ আলোচনায় মনে হয় যে উনি হচ্ছে গিয়ে ফেরেশতা, ওনার কোনো ভুল হবে না, উনি কোনো মানে আহার নিদ্রা কোনো কিছু নাই, উনি সব কিছুর ঊর্ধ্বে, এরকম মনে হচ্ছে। যেই পোস্টটা করা হয়েছে সেই পোস্টের মধ্যে সবশেষ লেখা আছে, কি লেখা আছে, যে যদি অনুমতি পাই তাহলে বিস্তারিত জানাবো। ওই পোস্টটা করা হয়েছে রাত 3টা বা 4টার সময়, বাংলাদেশ মানে আমেরিকান সময়। ওটা দেখেন, পোস্টটা দেখলে বুঝবেন ওই সময় আমেরিকায় কয়টা বাজে, তখন জানবেন। মানুষে জিজ্ঞেস করেন যে এই বাংলাদেশ সময় দুপুর 1টা বা 2টায় আমেরিকায় কয়টা বাজে। তো পোস্টটা করার পরে আমি ঘুমিয়ে থাকা অবস্থাতেই আবার এই পরিস্থিতি দেখা আমার অ্যাডমিন সেই পোস্ট ডিলিট করে ফেলেছেন। তো আমার ফেসবুক পেজ আছে অনেকগুলো এখন। এটা এই যে ইউনুস বন্ধ করার পরে আমার মনে হইলো যে আমি তো একটা দিয়ে আমার হবে না, কারণ একটা সমস্যা হলে আমার একাধিক পেজ রাখতে হবে। আমার এখন 2.3 মিলিয়নের একটা, 1.5 মিলিয়নের একটা, 1.1 মিলিয়নের একটা, 630K একটা, 550K একটা, 170K একটা, আরো 3-4টা আছে। তো আমি মূলত 2.3 যেই পেজ, ওই পেজ আমি এককভাবে পোস্ট করি। ওখানে খালি একজন আছে, সে পোস্ট করে না, কারণ ওইটার কিছু ভায়োলেশনস আছে, সেগুলোর জন্য আমি ওই পোস্টটা খুব সাবধানে ইউজ করি এবং আমি ওইটারে আমার মাস্টার পেজ হিসাবে রেখেছি। ওইটাতে যদি কিছু লেখি, ওইটার মনে করে নেবেন যে ওইটা আমি। এর বাইরে আমার যতগুলো পেজের কথা বললাম, এরকম অনেক পেজে আমি মাসেও একবার ঢুকি না এরকম, বাট ওই পেজ আমারই, আমার অ্যাডমিনরাই, আমার অ্যাপ্রুভড অ্যাডমিনরাই চালায়। তারা নর্মালি আমি যেরকম চিন্তা ভাবনা করি এগুলি। তো গতকালকের পোস্ট নিয়ে আমি আমার অ্যাডমিনরা জিজ্ঞেস করছিলাম যে ভাই এইটা নিয়ে এই পোস্টটা এত একটা করে ফেললেন, এটা ঠিক হইলো? তখন ও আমারে বললো যে ভাই আমারে তো এই সংগঠনেরই, ওনার সংগঠনের একজনই কিছু তথ্য দিয়েছে, ওই তথ্যগুলো আর আজকে দিচ্ছে না, দিলে আরও বেশি বিতর্ক হয়ে যাবে, পরে আবার আমার কাফের টাফের বানায় ফেলতে পারে, যে কারণে আর আজকে বলছি না। তো ওইটা দেওয়ার পরে আমি এই জন্যই লিখছি যে আপনি ঘুম থেকে উঠলে তারপরে আপনার পারমিশন নিয়ে তার বাড়তি পোস্ট করব। তো এই হয়েছে ঘটনা। যাই হোক, এখন ওর হয়েছে যে আমি নির্বাচনের সময় ওনার বিরুদ্ধে একটা পোস্ট করছিলাম, মানে সাধারণ একটা পোস্ট আর কি, বাট ওনার বিরুদ্ধে। সেই পোস্টটা করার একটা কারণ ছিল। কারণটা হয়েছে এই যে এই একটা ভিডিও আপনারা দেখেন, এই ভিডিওতে উনি কিছু কথা বলছিল, এইটা শুনে তারপরে আমি আমার বক্তব্য শেষ করি। আওয়ামী লীগ উত্তর, আওয়ামী লীগের দুর্ম মাদ্রাসার দুশ্মন, জমাইতে দিয়েছে খোঁজ মাদ্রাসার দুশ্মন, কসম ভাই হইতে আল্লাহ নগর যদি এই ফেরাউন যদি এই হুকুমত কায়েম করে, তাহলে দেওবন্দি আলোচনা জামাতের কোনো মাদ্রাসা লাগছে মারা সাহেবে খোঁজ দিয়ে রইব। এই বক্তব্যটা ওনার নির্বাচনের আগের। তো নির্বাচনের আগের একটা বক্তব্য উনি যেটা বলেন, এটা নিয়ে আপনাদের পক্ষে বিপক্ষে অনেক মতামত থাকবে, বাট আমি ওনার এই বক্তব্যটার বিরুদ্ধে করেছিলাম, যে কারণে অ্যাডমিন মনে করেছে ওনার বিরুদ্ধে হয়তো আমি খুব অ্যাটাকিং গেলেও কোনো সমস্যা নেই। দেখেন, হেফাজতে ইসলামের এই ব্যক্তি, এই ব্যক্তিরও কিন্তু এই সংগঠনে অনেক অবদান আছে। বিশেষ করে গেল 16 বছরে হযরত জুনায়েদ বাবুনগরী, আমারে যদি বাংলাদেশের আলেমদের মধ্যে বলেন যে শ্রেষ্ঠ, মানে শ্রেষ্ঠ আলেম তো না, মানে সবচেয়ে বেশি মানে কট্টরভাবে যিনি মানে নীতি নৈতিকতা বোধকে ধরে রাখেন, তিনি হচ্ছেন হযরত মাওলানা জুনায়েদ বাবুনগরী, যিনি এই শফি সহ ওনার ছেলে এদের পাল্লায় না পড়ে, টাকা পয়সার লোভ না করেও মৃত্যু পর্যন্ত হাসিনার বিরুদ্ধে কথা বলে গিয়েছেন। উনি একমাত্র হেফাজতের নেতা যিনি কিনা এই হাসিনাকে যেই কওমি জননী উপাধি দেয় আপনার এই শফি টফি এদের ছেলেরা, উনি এটার প্রতিবাদ করেছেন, সেখানে জানো নাই। এই জন্য উনি আমার সবচাইতে, আমার চোখে দেখা, আমি ওনাকে একদম সরাসরি দেখেছি, ওনার সাথে হ্যান্ডশেক করার সৌভাগ্য আমার হয়েছে 5 তারিখে। তো উনি মানে ওনার তুলনা বাংলাদেশে নাই, আমি ওনাকে এত পছন্দ করি। তো তারপরে আমার মনে হয় ধারাবাহিকতাটা কিছুটা হলেও এই বর্তমান যিনি মহাসচিব আছেন তিনি ধরে রেখেছেন। সো ওনারে নিয়ে যা মনে চায় তাই আমি বলবো। এটা বিশ্বাস করার আগে আপনার একটু আমার নিয়ে তো হিসাব করা দরকার, আমি কে এটা তো আপনার নিশ্চয়ই আপনি জানতে বাকি নেই। এটাই হচ্ছে গিয়া ওনার এই কালকের পোস্টের মূল বিষয়।
তো ও আমার কাছে পারমিশন চাবে, যে পারমিশন তো আর আমি দিই না, এখানে আপনাদের আর বিস্তারিত আর কোনো কিছু জানানো হয়নি। তবে একটা জিনিস বলে রাখি ভাই, আপনাদের জামাত ইসলামের কিছু সমর্থক এবং হেফাজতে ইসলাম সহ এই কওমি ঘরানার কিছু সমর্থক, আপনাদের ভেতরে কিন্তু একটা বিশাল অংশ বিরাট বড় অঙ্কের টাকা পয়সা নিয়ে তারপরে চলে। সো অতিরিক্ত গুতাগুতি লাগানোর জন্য কিন্তু এই টাকা পয়সা দিয়েই কিন্তু বাঁধানো হয়। আপনার সর্বোচ্চ সম্মানিত এক নেতারে একটা বলাবে, ওনারে দিয়ে আরেকটা বলাবে, এগুলি নিয়ে তারপরে নিজেদের মধ্যে গ্যাঞ্জাম হবে। কিন্তু আমার মনে হয় এটা নিয়ে আপনাদের সর্বোচ্চ যারা নেতৃত্ব আছেন তাদের বসা উচিত এবং আপনাদের কর্মীদেরকে সেই অনুযায়ী ইনস্ট্রাকশন দেওয়া উচিত যে এটা করা যাবে, এইভাবে কথা বলা যাবে, এইভাবে বলা যাবে না। এটা করলে ওই যে যারা টাকা পয়সা নিয়ে আছে না, এরা তখন আর এই ভেজালটা লাগাইতে পারবে না। সো এটা আপনারা করে দেখতে পারেন। তবে এর মাঝখানেও যারা এই টাকা পয়সা নিয়ে তারপরে রয়ের হয়ে কাজ করেন, আওয়ামী লীগের হয়ে কাজ করেন, বিভিন্ন এজেন্সির হয়ে কাজ করেন, তারাও কিন্তু দাড়ি টুপি আছে আপনাদের মতোই দেখতে। সো এগুলোর এই বিষয়ে আপনাদের করতে হবে, যারা কিনা আপনাদের ভেতরে থেকে তারপরে দেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হয়, ইসলামকে বিতর্কিত করতে চায়, সে ভারতীয় আগ্রাসনকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়, আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠিত করতে চায়, তাদের ব্যাপারে সাবধান হইতে হবে এবং তাদেরকে আপনাদের চিহ্নিত করে মানুষের সামনে দেখাই দিতে হবে। আপনার দলের কেউ একজন, আপনার দাড়ি টুপিওয়ালা কোনো একজন ওই বাচ্চাদের বলৎকার করবে আর আপনি কিছু বলবেন না, এটার নাম ইসলাম না। আমি কিন্তু সেই ব্যক্তি যে আপনাদেরকে প্রচণ্ড সম্মান করি, আবার এই আপনাদেরকে ভিতরে যারা কিনা মানে জাউরামি যেগুলি করেন ওগুলিও কিন্তু আমি কিন্তু সবচাইতে বেশি প্রকাশ করি। এর আগে আপনাদের এই কওমি ঘরানারই এক আলেম পীর সাহেব, তারে নিয়ে আমি বহুত লেখালেখি করেছি, বক্তব্য দিয়েছি। তো তারে নিয়ে বললে নাকি আমি নাকি ধ্বংস হয়ে যাব, এই সেই হবে, বহুত কথাবার্তা তারা বলেছে। এই দেশের এই